পতন অনিবার্য। ইন্দিরা গান্ধী তখন, যে সময়ের কথা বলছি, সে সময় ইন্দিরা গান্ধীর পতন কেউ ভাবতে পারতেন না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন ছাড়, তার থেকে অনেক অনেক কয়েকশো গুণ বেশি রোবাস চেহারা নিয়ে ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে শাসন করছিলেন সেই সময়। সেই ইন্দিরা গান্ধীর কিন্তু পতন হয়েছিল, তাকে হারতে হয়েছিল, জেল যাত্রা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগামী দিনে সেই সময় আসছে, এবং যেভাবে আচরণ পুলিশ করেছে, কলকাতা পুলিশ করেছে, একে দেখে মনে হচ্ছিল তো 1946 সালে সেই জিন্না এবং সোহরাওয়ার্দীর পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মনে হচ্ছিল না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি বন্দ্যোপাধ্যায়ের তাই এতে বেশি চাপ দিচ্ছি, তাতে তার পুলিশ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল সোহরাওয়ার্দী অথবা জিন্না পুলিশ। একটা বিষয় আছে, এই যে মধ্যবাদের এই মুহূর্তে তাদের অনেকের হাতে সিএস সার্টিফিকেটটাও নেই, বা সিএস যে সার্টিফিকেট সেটা কমিশন তালিকাভুক্ত নয়। তাদের ভবিষ্যৎটা মানে এই যে 2026-এ তারা ভর্তি হতে পারবে না, প্রথম কথা হচ্ছে আমি একটু কারেকশন করে দিই, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিলে সেটা অবশ্যই কমিশনের তালিকাভুক্ত, কারণ কমিশনের 11টির মধ্যে একটি আছে যে নাগরিকত্বের প্রমাণপত্র বা সার্টিফিকেট। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা সময় মতো করেননি তাদের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে। অনেকে পেয়ে গেছেন, আগামী বেশ কয়েকদিনের মধ্যে আরও অনেকে পাবেন। এবার যারা সময় মতো করেননি তাদের পরে নাম উঠবে, তাদের যখন তারা সার্টিফিকেট পাবে তখন তাদের নাম উঠবে, যে তারা ভারতবর্ষেই থাকবেন, কারণ ভারতবর্ষের আইনে সেই সংশোধন করা হয়েছে। এমনকি যারা সিএতে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে পারবেন না আইনত, কেন 2014-র পর যদি কেউ এসে থাকে, ধরুন আমি একজন বাংলাদেশি হিন্দু, আমি 2016 সালে এসেছি, তাহলে বর্তমান আইনে সিএতে আমি অ্যাপ্লিকেশন করার মানে যোগ্য নই, এলিজিবল নই। কিন্তু ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করে এটা স্পষ্ট করা হয়েছে ভারত সরকারের তরফে যে আমি 2016, 18, 19, 20 আপ টু 24 অবধি যে কোনো সময় আসি না কেন, পাসপোর্ট নিয়ে আসি, বিনা পাসপোর্টে আসি, আমি যদি হিন্দু হই বা অন্য সংখ্যালঘু হই বাংলাদেশের, আমি ভারতবর্ষেই থাকবো। দেখুন, ভারতবর্ষে থাকবেন মানে কি, অনন্তকাল ধরে তো আপনি বিনা নাগরিক হয়ে থাকতে পারেন, না কাল আপনি নাগরিক হবেন। অতএব কারোর চিন্তার কোনো কারণ নেই। আপনারা যা যা কাজ করছেন, কেউ চাকরি করছেন, তার যদি নাগরিকত্ব বা ভোটার লিস্টে সমস্যা হয়, কোনো সমস্যা নেই আপনার, আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে কাজ করুন। বাসন্তীতে বোমা বিস্ফোরণ, 4র্থ শ্রেণীর ছাত্রের দুটো চোখ পুড়ে গিয়েছে, বা একটা মানে চোখ নষ্ট হয়ে গিয়েছে, প্রায় হাত পুড়ে গিয়েছে, আর এসএসকেএমে ভর্তি, এবং যার বাড়িতে ঘটনা ঘটেছে সে আনারসাইড মানে পলাতক। দেখুন, এই তো বাসন্তী, গোসাবা বিস্তীর্ণ এলাকা, দক্ষিণ 24 পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে, এবং বহু বছর ধরে এটা চলছে। কেন হয়, এই যে আলোচনাগুলো তো করা দরকার। আজকে সংখ্যালঘু সম্প্রদায়, যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মুখ্যমন্ত্রী 100% পান, 100% ভোট পান, আজকে তাদের মধ্যেই প্রশ্নটা কেন উঠছে না? হাতটা উঠলো কার? যে ব্যক্তির নাম বললেন, সে কি ক্লাস 4-এর স্টুডেন্ট উঠেছে, তার বাবার সম্ভবত পলাতক বা সেই বাড়ির মালিক পলাতক, তো বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আনারসে, কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? কেন বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে? অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি? আচ্ছা, অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল, আপনারা কেন বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে? বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে, আর বালুদার বাড়ি উঠছে না। তো এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। আজকে শনিবার থেকে শুরু হতে চলেছে এসআইআর শুনানি পর্ব। চোরা ভার্চুয়াল বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকবেন লক্ষাধিক নেতা, বিএলএ টুকরা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে যেমন করে হোক তাদের যারা ভোট ব্যাংক, তাদের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান বাংলার যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে, অর্থাৎ সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, তারাও তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন বলে আমার মনে হয় না। তারাও বুঝতে পেরেছেন তাদের শুধু ব্যবহার হয়, তাদের বোমা বাঁধার কাজে লাগে, তাদের দাঙ্গা করার কাজে লাগে, তারা জেলে যায়, তাদের পরিবারের লোকেরা জেলে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকেরা করে খায়। সুপ্রিম কোর্টের ডেডলাইনের মধ্যে কেন আরজি করে পোস্টিং পেলেন না অনিকেত মাহাতো, এই প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের একাংশকাল যান, পুলিশের সঙ্গে দীর্ঘ বচসা হয়, কিন্তু ফিরতে হয় খালি হাতেই অনিকেত মাহাতো। দেখুন, আমি এই ঘটনা দেখেছি সংবাদ মাধ্যমে, এবং তাতে দেখলাম
পশ্চিমবঙ্গের পুলিশ অদ্ভুতভাবে বলছে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কিছু বলতে পারবো না। মানে যে রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে রাজি নয়, সেই রাজ্যের পুলিশকে দিয়ে কি গণতান্ত্রিক কোনো কাজ কি হতে পারে? আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দিয়ে গোটা নির্বাচনটা, আগামী যে নির্বাচনটা আসছে, অন্য কাউকে দিয়ে করানো উচিত। সুপ্রিম কোর্টের এটা ভাবা উচিত যে তার অর্ডারকে যারা অমান্য করে, অনিকেত আমাদের দলের কেউ না, বা আইডিওলজিক্যালি অনিকেত হয়তো ভিন্ন চিন্তাধারায় বিশ্বাস করে, কিন্তু আমরা মনে করি আইন যেখানে বলছে যে অনিকেত মাহাতোকে রিস্টেন করতে হবে, আর্জি করে নতুন করে পুনর্নিয়োগ করতে হবে, অবশ্যই আদালতের রায়কে মানতে হবে। আমাদের সরকার হলে আমরা বলতাম হ্যাঁ আমরা মানবো। নববর্ষের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় WBCS অফিসারদের চিঠি দিয়েছেন এবং তারা কিভাবে প্রমোশন পাবেন এই সমস্ত বিষয় লিখে শেষাংশে লিখছে যে কঠিন সময় WBCS অফিসাররা কাজ করছেন SIR এর মধ্যে, সরকার তাদের পাশে আছে। মানে কোথাও কি SIR কে এভাবে এসআইআরকে প্রভাবিত করার এটা চেষ্টা, এবং এইভাবে বহু ধরনের চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়। যেহেতু আপনারা জানেন ERO এবং AERO এরা মূলত WBCS অফিসার, তাদেরকে দিয়ে এইভাবে কাজ সামলানোর চেষ্টা করা হচ্ছে। আমরাও ছেড়ে দেবো না, আমরা নজরে রাখছি। মনে রাখবেন আপনার চাকরি গেলে কেউ বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, কারণ কোর্ট আপনার চাকরি, আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সম্মুখীন হতে হবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। হাওড়া পুরসভায় জনসংখ্যার নিরিখে ওয়ার্ড বাড়াতে চাইছে রাজ্য সরকার। এদিকে দেখা যাচ্ছে যে হাওড়ার যে পুরো এলাকা, সেখান থেকে 2 লক্ষ ফর্ম ফেরতই আসেনি SIR করে। তাহলে জনসংখ্যা কিভাবে বাড়ছে? দেখুন, এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট ব্যাংক, যারা পিসির পকেটে থাকে, ভোটের সময় বেরিয়ে আসে, আবার ভোটের পার হয়ে গেলে ঢুকে যায় পকেটে। আপনি দেখতে পাবেন না, এরা অদৃশ্য, এদেরকে পাওয়া যায় না, এবং এইভাবেই সংখ্যা বাড়ছে। এবং মনে রাখবেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা, মানে দুটো হয়, একটা স্কেল হয় স্বচ্ছ আর একটা হচ্ছে নোংরা, হচ্ছে সব থেকে মানে কি বলবো, সব থেকে বেশি দূষিত, অপরিষ্কার একটি কর্পোরেশন, যেখানে বিজেপি শাসিত ইন্দোর হচ্ছে নাম্বার 1 ভারতবর্ষের সব থেকে পরিষ্কার কর্পোরেশন বা পরিষ্কার পৌরসভা, আর মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা, সব থেকে অপরিচ্ছন্ন পৌরসভা বা কর্পোরেশন। 26-এ যে কুচকাওয়াজ রয়েছে দিল্লিতে, সেখানে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করে দেওয়া হলো। তৃণমূল বলছে যে বারবার কেন পশ্চিমবঙ্গকে টার্গেট করা? পশ্চিমবঙ্গের ট্যাবলো বানায় এমন, সেটা বাতিলেরই যোগ্য। ট্যাবলো ভালো বানাও না ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখো, বিবেকানন্দকে রাখো, বঙ্কিমচন্দ্রকে রাখো। এবার তো বঙ্কিমচন্দ্র থিম হয়েছিল, আমার জানা নেই এবার কি থিম করেছে তাতে। বঙ্কিমচন্দ্রের উপর, বন্দে মাতার উপর থিম হওয়া উচিত ছিল। আমি যদি মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে কন্যাশ্রী, অমুক শ্রী, তুমি শ্রী, হ্যাঁ আমরা পরশ্রী, হ্যাঁ এই যদি গান চলতে থাকে তাহলে এরকমই হবে। দেখুন, ভোট কোনো SIR জেতায় না দাদা, ভোট জেতায় হচ্ছে কর্মীরা এবং জনগণ। বাংলার মানুষ যদি যোগ্য মনে করে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে যদি যোগ্য মনে করে বাংলা শাসন করার, বাংলার জনগণ হাতে দায়িত্ব তুলে নেবে, তারা ভোট দেবে। আপনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।